তারা ঝিকমিক করে ফ্রান্সের রাতে, টাকা নেই, শুধু সনেট আসছে হাতে। হিন্দু কলেজ, বিলেতে ব্যারিস্টারি, রক্তে লুকোনো যশোরের জমিদারি। বাংলা কবিতা তোলপাড় করে দিয়ে যিনি বসবেন মেঘনাদ পদ নিয়ে। অভুক্ত তিনি ফ্রান্সের উপকূলে, একটা লাইনে দুনিয়া উঠছে দুলে। চিঠি লিখছেন প্রিয়তম বন্ধুকে, সাগরদাড়ির ছেলেটি শুকনো মুখে। বাচ্চারা প্রায় কিছুই খায়নি রাতে, টাকা নেই, শুধু সনেট আসছে হাতে। তারা ছিল মাধবী রাতের মতন সেই অরণ্যে। স্পিলবার্গের ঝোড়ো হাওয়াকেও আমি তখন পরোয়া করিনি তোমার জন্যে। ভুতুড়ে আলোয় মাছ মারাদের ঘর, বরফ শুদ্ধ গ্লাস তুলে দিলে হাতে। ভালোবাসা ছাড়া কিছুই পাবার নেই, অসংখ্য তারা কক্সবাজারের রাতে। পাহাড়ের গায়ে দুধো ফেনো নিব আলো, আকাশ দেখলে শোক মনে পড়ে যায়। প্রেম কাকে বলে বুঝলাম সমুদ্র ঘেঁষা ছোট্ট বারান্দায়। আপনারা যারা এ অবধি শুনলেন তারা এক রাত থাকুন কক্সবাজারে, এমন কাউকে সঙ্গে নেবেন যিনি নিজের পক্ষে প্রেমটা করতে পারেন। নমস্কার। সরকার অনুরোধ করছি তার কবিতা পড়ার জন্য। এবং বাংলা একাডেমিকে আমার কৃতজ্ঞতা এবং বিশেষ করে আমি প্রশংসা করি এরকম একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করার জন্য। প্রথম কবিতাটা খুব ছোট। কবিতাটার নাম ঘর ওয়াপসি। এটা এখন আর কলকাতার কাউকে বলে দিতে হবে না ঘর ওয়াপসি মানে কি, কিন্তু বাংলাদেশের বন্ধুদের জন্য হয়তো একটু বলে নেওয়া দরকার। এই ঘর ওয়াপসি শুরু হয়ে গেছে ভারতবর্ষ জুড়ে। এবং এটা ভয়ঙ্কর একটা সময়, যখন বুঝতে পারবেন। তার নাম ছিল সুমন চট্টোপাধ্যায়। এটা আমি উদাহরণ হিসেবে বোঝাচ্ছি। এখন তিনি কবির সুমন। তাহলে কি হিন্দুত্ববাদীরা আবার তাকে সুমন চট্টোপাধ্যায় করতে চাইছে? এটা সারা ভারতবর্ষের একটা সংকট। কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের রামপুরহাটেও হয়েছে একই ঘটনা। হোম টোম করে, যজ্ঞ করে, পরিশুদ্ধ করে আবার তাদেরকে পুনরায় হিন্দু করা হচ্ছে। কিন্তু কবিতাটা আমার সম্পূর্ণভাবে একটা বাচ্চা ছেলের, আমার কলেজের ছাত্র, তার প্রেমের কবিতা। ঘর ওয়াপসি। বাড়িতে বলেছি, বলি রাস্তাকে, গলা ছেড়ে করি গান, মেয়েটি মুসলমান। বলেছি পাড়ায়, কলেজে কলেজে, নিমেষে ওঠে তুফান, মেয়েটি মুসলমান। পার্টিকে বলি, বলি রাষ্ট্রকে, বলি হিন্দুস্তান, মেয়েটি মুসলমান। মেয়েটির নাম সীতা, ভোটার লিস্টে, কলেজ রেজিস্টারে রুকসানা রহমান। বলি পার্টিকে, বলি রাষ্ট্রকে, ওকে ছাড়া বাঁচব না, ওই লোহা, ওই সোনা। বাবা মাকে বলি, বলি আকাশকে, গলা খুলে করি গান, মেয়েটি মুসলমান। প্রবল 20 বছর আগে দিল্লিতে প্রচুর ঘুষ নেওয়া হচ্ছিল, কিন্তু আমার মাস্টারমশাই একটা ঘুষ নিয়েছিলেন। রবীন্দ্র রচনাবলী নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া
একটা সুইসাইড নোট, ছেলেকে লেখা, লিখে দরজার তলা দিয়ে রক্ত আসছে দেখে চিৎকার করে ওঠে। ছেলেকে লেখা এই তার প্রথম এবং শেষ চিঠি। অরণি, আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো। যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো নয়, তবু তোমাকেই লিখে রেখে যায়। গত 2 বছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার যৎসামান্য সঞ্চয় আপাতত নিঃশেষিত। চিকিৎসার ব্যয়ভার আমি আর নিতে পারছিলাম না। জীবনে তোমার টাকা ছুঁইনি, মরেও ছোব না। আমি আজীবন ছাত্র পড়িয়েছি, জ্ঞান তো কোনো অন্যায় করিনি। গত মাসে আমার স্কুলে এক অভিভাবক এসে ঝুলোঝুলি করেন তার ছেলেকে নেবার জন্য। আমি প্রথম দিন ফিরিয়ে দিই, দ্বিতীয় দিন ফিরিয়ে দিই, তৃতীয় দিন পারিনি। তিনি আমাকে একটা মোটা খামে 30,000 টাকা দিয়ে চলে যান। সেই টাকায় এই মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে। জানি না তিনি কোনোদিন বাড়ি ফিরবেন কিনা। ফিরলে বলো, পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকার চলে গেছে। ইতি বাবা। যখন সারাটা দেশ দাঁড়িয়ে আছে ঘুষের টাকার উপর, তখন রবীন্দ্র রচনাবলী দিয়ে চাপা দিলাম একটা সুইসাইড নোট। হাসপাতালে গাছের তলায় গা ছমছম করছিল। এগিয়ে গেলাম সাদা কাপড়ে ঢাকা মাস্টার মশাইয়ের দিকে। একটু বেরিয়ে থাকা পা দুটোর দিকে। ওই একটু বেরিয়ে থাকা পা দুটোই যেন ভারতবর্ষের শেষ মাটি। বাংলাদেশকে ভালোবাসি না। দুঃখ আছে, কষ্ট আছে, আছে গরিব ভাই বোন, দস্যু আছে, দাঙ্গা আছে, ভণ্ড আছে, ভাড়ামি আছে। তোমার এই দেশে ধান দেখে প্রাণ জুড়োয় আমার তোমার কাছে এসে। তোমাকে ভালোবেসেছি আমি, তোমাকে ভালোবাসি। তোমার জলে ওই আঁচলে মুখ লুকোতে আসি। নদীর নাম রেখেছিলাম শেখ হাসিনা। কোনো পাষাণ আজও বলেনি বাংলাদেশকে ভালোবাসি না। ভগবান মনে করছি, এই জন্যে বাংলা একাডেমির কর্তৃপক্ষকে জানাই আমার কৃতজ্ঞতা। মঞ্চে বসে আছেন আমাদের প্রিয় দুজন মানুষ, শ্রদ্ধেয় সৈয়দ শামসুল হক, তাকে আমার অসীম শ্রদ্ধা। এটির নাম পরিপূর্ণ স্নান। ধরুন পেছনে বাঘ, সামনে বিশাল এক গর্ভবতী নদী, ঘাটে বাঁধা শেষ খেয়া প্রায় যায় যায়। সে সময় সামাজিক সভ্যতার সম্মত নূপুর নিক্ষণ নাকি পরিমলের ছুট, কোনটা যথার্থ হবে সে সমস্ত আপনি জানেন। আমি শুধু খেয়াঘাট, জল ও ডাঙার মধ্যে মুগ্ধ বোঝাপড়া, পারাপার, পলায়ন জানি। জানি আত্মীময় ব্যতিক্রমী ছুট, খুব বেশি জরুরি না হলে ঘোলা জলে কে আর নামতে চায় পরিপূর্ণ স্নানে।
আমার দ্বিতীয় কবিতাটি একলা মানুষ। নিজের সঙ্গে একটা মানুষ, ছায়ার সঙ্গে একটা মানুষ, রোদের মধ্যে একটা মানুষ, হাঁটছে, কেবল হাঁটছে, কেবল হাঁটছে। তার ব্যক্তিগত চিন্তা ভাবনা, ব্যক্তিগত জীবনযাপন, ব্যক্তিগত যন্ত্রণা ভার ব্যক্তিগত, তবুও কেমন একলা মানুষ, রোদের মধ্যে ছায়ার মানুষ, ছায়ার মধ্যে রোদের মানুষ, সংঘবদ্ধ হওয়ার জন্যে ভিড়ের মধ্যে একলা মানুষ, হাঁটছে, কেবল হাঁটছে, কেবল হাঁটছে। হয়তো তোমার হাত ধরতে পারতাম ঠিক সময়ে, ঘুরিয়ে দিতে পারতাম তোমার গতিপথ। আরেকটু জোরে হাঁটলেই আধুনিক পরিকাঠামোর বিরুদ্ধে আনা প্রস্তাবের সঙ্গে হয়তো জুড়ে দিতে পারতাম তুমুল বিতর্ক। মৌপালকদের কাছে জেনে নিতে পারতাম মৌমাছির জীবনযাপন, ঘরকন্যা, মুগ্ধ ছোটাছুটি। একটু জোরে হাঁটলেই হয়তো বসন্তের বিরহ, বিষাদ, বাইসন কিংবা বুনো মোষ ঘিরে তোমাদের গল্পের বিষয়ে কিছু বলা যেত। পরিবর্তনের নামে জীর্ণ প্রতিশ্রুতি কিংবা পুনরাবৃত্তির ভুল নিয়ে হাসা যেত কিছুক্ষণ। একটু জোরে হাঁটলেই হয়তো, কিন্তু বয়সও নয়, শরীরও নয়, ইচ্ছেটাই তো ভেতরমুখী। নিজের সঙ্গে হাঁটছি যখন, আবার কেন মাপ পরিমাপ, গতির বিধান, আত্মবিভোর হাঁটতে পারছি, সেটাই কি আর যথেষ্ট নয়? নমস্কার। টাইপ করে এনেছিলাম, সব কিছু হারিয়ে গেছে। সেই জন্যে হঠাৎ আমার এখান থেকে একটা বই বেরিয়েছিল, প্রেমের কবিতার সংকলন, সেখান থেকে দুটি কবিতা পড়ব। তার আগে শুধু খুব সংক্ষেপে একটি বলি যে যে মানে এই মুহূর্তে সারা বিশ্ব জুড়ে একটা অপপ্রচার চলছে। এখন বৃষ্টির রাত, এখন বৃষ্টির রাত, অন্ধকার ঘরে বিছানায় শুয়ে শুনে দ্রুত ভেসে যায় হাওয়ায় হাওয়ায় দূর সমুদ্রের গাঢ় কণ্ঠস্বর। আর কি উদ্দেশ্যহীন দেহের ওপর ক্রমশ ছড়িয়ে পড়ে সর্বতীর মতো নীল গাঢ় অন্ধকার। মনে হয় তোমাকে পাবার নিবিড় উৎসবমত্ত এই দীপ্ত পটভূমি, বৃষ্টির প্রবল শব্দে ধ্বনি প্রতিধ্বনি বিদায়ীন অনুরত, চতুর্দিকে স্বপ্নময় ঘন অন্ধকার। এর আগে স্বাদের জানা কিছু ছিল না আমার। বৃষ্টির উচ্ছ্বাসে কাঁপে দিঘির মতন স্নিগ্ধ তোমার শরীর। সর্বত্র দু চোখ মেলে দেখি পৃথিবী, অদ্ভুত লাবণ্য ধারা প্রবাহিত শ্যামলে শুনিলে। এখন বৃষ্টির রাত, জলে পূর্ণ গর্ভহরিণীর চোখের মতন রূপে বর্ণে তুলনীয় মমতায় নীলিম বরণ ছড়ায়েছে রূপবতী রূপী রাতের তিমিরে। এ কোন কাঙ্ক্ষিত রাত, বৃষ্টির গভীরে ক্রমশ ছড়িয়ে পড়ে সৃষ্টির আদিম উৎস গাঢ় অন্ধকার। এক ভূমিকা শুধু তোমাকে পাবা। এখন বৃষ্টির রাত, অন্ধকার ঘরে বিছানায় শুয়ে শুনে দ্রুত ভেসে যায় হাওয়ায় হাওয়ায় দূর সমুদ্রের গাঢ় অন্ধকার কণ্ঠস্বর। এ কোন নবীন জন্ম, দেহের ওপর বিচূর্ণ মেঘের মতো প্রবাহিত নীল অন্ধকার ধাবমান নিবিড় দিকে। আর অন্তহীন বিজন বৃষ্টির বুকে নির্ধারিত এই অভিচার সৃজনের এত স্বাদ এর আগে জানা কিছু ছিল না আমার। দ্বিতীয় কবিতা এবং শেষ কবিতা। আজও ঠিক ভোর হয়, যেরকম ভোর হতো কোটি যুগ আগেকার প্রথম শৈশবে। তারা ফোটা অন্ধকারে সুবর্ণ রেখার তীরে প্রাকৃত উৎসবে উড়ে যায় প্রজাপতি নির্ধারিত রাতের নিঝুম। বয়স গিয়েছে বেড়ে, কৈশোর যৌবন অতিক্রান্ত হয়ে তবু সময়ের আলোড়িত মন বিস্ময়ে জড়িত চোখে দেখে শুধু অস্তিত্বের চারদিকে গাঢ় অন্ধকার। বাতাসে ছড়ায় শুধু সংগ্রাম সংঘাত আর বেতনার গান। এখন সর্বত্র খোঁজে মুক্তিকামী মানুষের সার্বিক নির্বাণ। এত দীপ্ত আয়োজনে তবু দেখে আজও প্রয়োজন পুরুষের কাছে প্রিয় দুগ্ধবতী রমণীর স্নেহাদ্র মন। এখনো নারীর কাছে
একটি পুরুষ অনেক বিজয় থেকে আরো বেশি দামি। আজও ঠিক ভোর হয়, হেরের পাপড়ি মেলে ফুল দেয় প্রত্যহ প্রণামী। নমস্কার, ধন্যবাদ। মোহাম্মদ সামাদের কাছে। মোহাম্মদ সামাদ, যার মাধ্যমে আমরা যা আর্ত র্যাবর নরকে একৃত বইটি পড়েছিলাম, কাব্যগ্রন্থটি, তার গুণবতী স্ত্রী এবং বিদুষী স্ত্রী ফ্রান্স ভট্টাচার্য বক্তৃতা দেওয়ার সময় বলেছিলেন যে আমার লজ্জা করছে। এই কথাটা আমার খুব লেগেছে। আমি সাধারণত কবিতা পড়ার আগে ভূমিকা দিই না, তো আমার সেই জন্য লজ্জা করছে যে আমি এখন যে কবিতাটি পড়ছি, কবিতার শিরোনাম বনসাই। এই কবিতাটি আসলে আমার একটি নতুন বই যখন আমি আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর হাতে দিই, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি আসলে বনসাই করেন হিজলের। তো উনি কবিতাটি পড়ার পরে একটু বিচলিত হয়ে পড়েছিল, উল্টা দুলটাতে কবিতাটি পড়ে ফেলেছিলাম। তার চেয়ে অধিক বিচলিত হয়েছিলাম আমি। তো যে উনি এরকম, ওনার খারাপ লাগছে, আমার তখন খারাপ লাগছিল। তো বনসাই দেখলে আমার খুব খারাপ লাগে, এই কারণে আমি এই কবিতাটি রচনা করেছিলাম। আমি সেটি পরে আরেকটি ছোট কবিতা হলো, দুটি বাংলায়। বনসাই। আমার গায়ের বটবৃক্ষটিকে বামন বানিয়ে তোমরা সেজেছ শিল্পী আর বৃক্ষের প্রেমিক। ওকে দেখলেই আমার সামনে সাপের ফনার মতো কিছু প্রশ্ন উঠে আসে। কোথায় পড়বে আজ লোকে ঈদের নামাজ? কোথায় পড়বে তবে বসবে তবে 5 পীরের আসর, মোহরমের মেলা, রাস উৎসব, বিনোদ সাধুর রামপ্রসাদী কীর্তন? ঝাঁ ঝাঁ রোদের দুপুরে কোথায় বিশ্রাম নেবে ধানের কৃষক? রাখালের বাঁশি, তৃষ্ণার্ত গরুর পাল, আর পৃথিবীর এই ছায়া শনিবীর প্রাচীন পান্থশালা ছাড়া কোথায় ঘুমবে তবে বালিহাঁস, বক, হরিয়াল আর আমাদের অতিথি পাখিরা? বন্যার প্রবল তোড়ে কোথায় আশ্রয় পাবে ঢোড়া সাপ, বেজিয়ার শেয়ালের ছানা? আমার গায়ের বটবৃক্ষটিকে বামন বানিয়ে তোমরা সেজেছ শিল্পী আর বৃক্ষের প্রেমিক। ওকে দেখলেই আমার সামনে সাপের ফনার মতো কিছু প্রশ্ন উঠে আসে। আমার বিধবা বোন অলকা পতি পূজায় কোথায় তবে নত হবে? আমার গায়ের বন্ধা রমণীরা কোল জুড়ে কার কাছে চাইবে সন্তান? বটবৃক্ষ মূল ছাড়া অরুণারা কোথায় মাগবে যোগ্য বর? কোকিল কোথায় বসে তবে ডাক দেবে বসন্তের মৃদু মন্দ হাওয়াকে? আমার দ্বিতীয় কবিতার শিরোনাম ধর্ম। আমার নন্দিতা বলে, আব্বু, দুর্গা পূজা এলে মনে হয় আমি হিন্দু হয়ে যাই। কত নাচ গান ঢোল ও সানাই। বুদ্ধ পূর্ণিমায় মনে হয় আমি বৌদ্ধ হয়ে যাই। কত মেলা, বাঁশি, মন্ডা ও মিঠাই। বড়দিনে মনে হয় আমি কেন যে খ্রিস্টান নই। কত বন্ধু, সান্তা ক্লজ, ক্রিসমাস ট্রি। ঈদ এলে মনে হয় আমি মুসলমানই থাকি। কত কোরমা, পোলাও, নতুন জামা, কোলাকুলি। নন্দিতা আবার বলে, আব্বু আমি সব, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান। ধন্যবাদ। ছিল এটি সঞ্চালনা করবেন আমাদের দেশের বিশিষ্ট কবি হাবিবুল্লাহ সিরাজি এবং আমাদের কবি সৈয়দ শামসুল হক, তার সভাপতিত্ব কন্টিনিউ করবেন। কবিতা পাঠ। আমি এই পর্বে আমাদের সঙ্গে সভাপতিত্বের দায়িত্ব পালন করছেন আমাদের এই শ্রদ্ধেয় প্রিয় কবি সৈয়দ শামসুল হক। আমি বাংলাদেশের কবিবৃন্দকে তাদের স্ব আসনে প্রবেশনের জন্য সনির্বন্ধ অনুরোধ জানাই। আমরা শুরু করতে যাচ্ছি বাংলাদেশের কবিদের কবিতা পাঠ। শুরুতেই কবিতা পড়বেন কবি কামাল চৌধুরী। কবি কামাল চৌধুরীকে কবিতা পাঠের জন্য অনুরোধ জানাই। যতক্ষণ চলে শেষ 10 মিনিট চলুক, শেষ 10 মিনিট এসে বলবেন কি যে কবিতা পড়তে হবে 2 মিনিট 3 মিনিট, শেষে সভাপতির বক্তব্য বলবেন। সুধীজন সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার কবিতা পড়ছি।
প্রথম কবিতা উড়ে যাওয়া বাতাসের ভাষা। হয়তো ঝড়ের সঙ্গে পৌঁছে যাব তোমার সকাশে। উড়ে যাওয়া বাতাসের ভাষা শিখে নিচ্ছে আমাদের শ্রেণী। সহপাঠীদের মুখে যেটুকু ধুলোর স্পর্শ, ক্লেদ ও বিভ্রম, তার জন্য ব্ল্যাকবোর্ডে লিখে রাখি দিগন্তের পথ। উড়ে যাওয়া ধুলো, বলো আজ কাকে নেব? বলো হে অম্লান মাটি, আমিও কি পথে পথে ঝরা পাতাদের শোক? কি লিখি সুতীব্র মেঘে? ভোরের উন্মুখ গান, লোকায়ত পাঠ্যক্রম, স্মৃতি ও আগামী। আর যে দিয়েছ তুমি ধ্বংস সৃজন সন্ধ্যা, চৈত্র সংক্রান্তির শেষে মুগ্ধ কোনো প্রণয়ের লিপি। এই পাঠে জাতিস্বর, আমারও প্রস্তুতি আজ। ধাবমান বাতাসের মুখে তুলে দেয়া প্রভাত সঙ্গীত, আমারও প্রস্তুতি আজ। এক খণ্ড নদী রাষ্ট্রে অক্ষরের অপূর্ব উত্থান। দ্বিতীয় কবিতা শ্রমজীবী। শেষ কবিতা ওডিসি। কম্পাসের কাঁটা ঘুরিয়ে দিয়েছ তুমি, মেতে উঠেছ গভীর এক সমুদ্র খেলায়। আমাদের গন্তব্য পথে আজ দূরবীক্ষণের চতুরতা, আজ জোয়ারের মুখে অতল ঘূর্ণির চিৎকার। স্ফীত হচ্ছে তলদেশ, জলোচ্ছ্বাসের আগে নৌকোর মতো দুলে উঠছি আমি। দুলে উঠছে উপকূলের অস্পষ্ট তটরেখা, অথচ আমারও পার হতে চলল সমুদ্র যাত্রার এক দশক। সবাইকে ধন্যবাদ। এবার তৈরি থাকবেন পিয়াস মজিদ। জলের এমন তৃষিত ধারা, তোমার ওই করুণ হাতে ছুঁয়ে দেখো একবার, সামান্যতেই ফুটে উঠবে জুনি। জলের এমন তৃষিত ধারা, কবে কোন সমুদ্রে হারাবে পথ, সেই অপেক্ষায় ফুরোয় না আমার বয়স। আমি কার জন্য যে বসে থাকি, কোথায় হারাই মুঠো ফোন, কেউ জানে না তুমি ছাড়া কাকে খুঁজি সারাক্ষণ। তোমার করুণ হাতে ছুঁয়ে দেখো একবার, সামান্যতেই ঝরে যাব শেফালির মতন। জলের এমন তৃষিত ধারা, কবে কোন সমুদ্রে মিলবে আবার, সেই অপেক্ষায় ফুরোয় না আমার বয়স। বড় জোর দু এক দশক, প্রেমের বয়স জোর বড় জোর এক দু দশক। মানো কিংবা নাই বা মানো, হাল হকিকত নাই বা জানো। আমার কথা, আমার ব্যথা, আমার মতো যাই বা বলি, কেই বা তোমায় দিব্যি দিল আমার কথাই মানতে হবে। প্রেমের বয়স জোর বড় জোর এক দু দশক, বাকি সময় ফোটে না ফুল, জবা কিংবা রক্ত অশোক। নিন্দামন্দ গায়ের কাটা, পায়ের কাটা, বাদ অপবাদ সিন্ধু লুকিয়ে তার অন্ধকারে একটি দশক ভীষণভাবে উন্মাদনার সোনা রঙে উথাল পাতাল কেটে গেলে ঘর ভরে যায় ভবিষ্যতে। ঘর ভরে যায় ভবিষ্যতে, বাস্তবতার ঘর দুপুরে দক্ষিণ হাওয়া উত্তরে বয়। আহারে সই দক্ষিণ হাওয়া অকাতরে উত্তরে বয় দুঃখ দ্বিধায়। বাকি জীবন মায়ার বাঁধন, মাতৃবোধন, ফেলে আসা দর্শকগুলোর স্নিগ্ধ এক অনুরণন। প্রেমের বয়স জোর বড় জোর এক দু দশক, বাকি সময় ফোটে না ফুল, জবা কিংবা রক্ত অশোক। নাম মানো কিংবা নাইবা মানো, হাল হকিকত নাইবা জানো। আমার কথা, আমার ব্যথা, আমার মতো যাইবা বলি, কেই বা তোমায় দিব্যি দিল আমার কথাই মানতে হবে। ব্যথা থাকে ভূগর্ভলীন, তাই পৃথিবী এমন টিলা পাহাড়ের সানুদেশ। হিমরং রেস্তোরাঁয় আধো ঘুম কফি খাই,
মূল্য শোধ করতে দেখি আমার টাকা পয়সা তামাদি এখানে। কুয়াশাই এই রাত্রির সার্বভৌম মানদণ্ড। এই দশা দেখে তুমি হেসে গড়িয়ে পড়ো। অতঃপর পাতালের শীর্ষে হাসি আর হিমে বিষপাত্র শূন্য করে আমরা সবাই মধুপুরের রাস্তা খুঁজি। শেষ রাত্রির আব ছায়া রক্ত পড়ে আমাদের এই মিলিত যাত্রা পথে। হিমার্ত এই জীবন ক্যাফের, তবে কেন আমিই বিল দেব একা। আর একটি কবিতা পড়ছি। পৃথিবীর ইতিহাসের বাইরে ফুটে আছে এই তারা প্রস্তরতা। অমাবস্যাময় বেঁচে থাকার স্মরণীতে এক ফোঁটা চাঁদনি চত্বর। সকল হাসপাতাল ফুরুলে চন্দন চিকিৎসা হয়ে জেগে থাকো চির এক সুরভি সত্য। এমন হেমন্ত গন্ধে অন্ধ কেউ ভবিষ্যৎ বিস্তৃত হয়ে ভাবে, প্রেম মানি তুমি নামের ডাউন মেমোরি লেন। ধন্যবাদ। তৈরি থাকবেন কবি কাজী রোজি। বুঝে গেছে একটি ভাবনা নিয়ে বসলেই অন্য ভাবনারা আসতে থাকে। মজা, কৌতুক, রাগও এসে ভিড় জমাতে থাকে। বুঝে গেছে আমন্ত্রণে সাড়া দিতে গেলে চোখে যে ব্যথা হয়। অশ্বিনী ভিড়ের গান সারা জীবনের জন্যই হারিয়ে যায়। প্রত্যেকটি শব্দই যে নিজে নিজে চোপসানো প্রাণ ছাড়া, কাতর ও লোভী, সে কথা মনে থাকে না। বলা কথা ফিরিয়ে নেবার কথা ভুলে যায়। বই ফিরিয়ে দিতে হবে সকল বন্ধুকে, মনে পড়ে। আমরা কি সুন্দর কিছুই না বলে এক কানে শুনতে না পারার নিদান নিতে ছুটছে কোনো স্টেশন সংলগ্ন নাক কান গলার দাওয়াখানায়। নিষ্পাপ গলায় এবার কোন দিকে বলছি, রেখা তাতে চরম বিরক্ত। আমার বয়স বুঝছে না, আমার শৈশব বুঝছে না, নতুন এ তল্লাটে বুঝছে না। নরম না, শরৎ যে বেজেই চলেছে, কেউ দেখছে না আমাকে। টিলা থেকে গড়িয়ে গড়িয়ে নামছে শিশু। ধন্যবাদ। ধন্যবাদ আলতাফ হোসেন। মনে করছি বেশ কদিন থেকে, মাসাধিক কাল থেকে আমাদের ভেতরে বাইরে বড় কষ্ট। এখানে যারা আছেন সবার ভেতরেই সেই কষ্ট আছে। আমি এখানে সামনে দেখতে পাচ্ছি সংসদ সদস্য দীপুমণি এখানে আছেন। তিনি অসম্ভব সুন্দরভাবে আমাদের সংসদে উচ্চারণ করেছিলেন। আরো অনেকে প্রতিদিন এই কথাগুলোই হচ্ছে। এখন বাইরেও হচ্ছে। আমি যেখানে যাই, বাজারে হাটে যেখানে যাই, একই কথা শুনতে পাই। আমার কবিতাটির নাম শক্তিতে শক্তিতে আমরা কত দূর যাব। তোর ঘাড়ে কয়টা মাথা আছে রে দানু? শিশু বান্ধবদের পুড়িয়ে মারতে চাস, নারী বান্ধবদের পুড়িয়ে মারতে চাস, প্রতিবন্ধীদের পুড়িয়ে মারতে চাস, আদিবাসীদের পুড়িয়ে মারতে চাস। মানবতার প্রসারিত হাত পাগুলোকে পুড়িয়ে ছারখার করে দিস তোরা। মসজিদে, মন্দিরে, গির্জায়, প্যাগোডায় আরাধনার তুই লন্ডভন্ড করে দিচ্ছিস। গাড়িতে আগুন, দেশময় আগুনের লেলিহান শিখা তুই তো জ্বালিয়ে দিচ্ছিস হে দানব। শিশুরা খাদ্য চায়, শিশুরা খেলনা চায়, কিন্তু এখন শিশুরা